আসসালামু আলাইকুম। ফেসবুকের গ্রুপে নিশ্চয়ই এই বিষয়টি তোমাদের চোখে পড়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা মূল্যায়নে চালু হচ্ছে নতুন প্রক্রিয়া। তো এক্ষেত্রে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরুতে আলোচনা করি যে খাতা মূল্যায়নে কিরকম ভাবে নতুন প্রক্রিয়া চালু হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা চেক করা নিয়ে বরাবরই শিক্ষার্থীদের ব্যাপক অভিযোগ যে খাতা ঠিকভাবে যাচাই করা হয় না, না দেখে মার্কস দেওয়া হয়। আমরা অনেক সময় এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দেই, সেখানে আমাদের ফেল চলে আসে কিংবা ডিগ্রেড চলে আসে। আবার ফেল করার মতো পরীক্ষা দিয়ে আমরা সেই সাবজেক্টগুলোতে পেয়ে যাই বি গ্রেড অথবা সি গ্রেড এরকমটা। তো এই যে ভুতুরে একটা করে ঘটনা ঘটে, এইটার আসল রিজন কি? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে খাতাটা ঠিকভাবে যাচাই না করা। তো এইটা নিয়ে বারবার স্টুডেন্টরা আন্দোলন করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভিসি স্যার আছে, উনার বরাবর স্মারক প্রেরণ করেছে যে খাতাটা ঠিকভাবে যেন যাচাই করা হয়। তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কিছু ইনিশিয়েটিভ হাতে নিয়েছে যাতে স্টুডেন্টদের খাতাটা ঠিকভাবে যাচাই করা যায়। তবে প্রথম যেই ইনিশিয়েটিভটা হাতে নিয়েছে সেটা হচ্ছে টিচারদের এখন স্ট্রিক্টলি অর্ডার দেওয়া হচ্ছে যে খাতাটা যেন ঠিকভাবে যাচাই করা হয়, এবং পরবর্তীতে কোনো স্টুডেন্ট যদি অভিযোগ করে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করে, ঠিক আছে, বোর্ড চ্যালেঞ্জ করে ওই স্টুডেন্টের খাতার রেজাল্ট যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু যিনি খাতা প্রথমে নিরীক্ষা করেছেন তাকে কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই ধরনের একটা নির্দেশনা দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে স্বভাবতই একজন যিনি প্রথমে খাতা নিরীক্ষণ করবেন তিনি চাইবেন না যে তার খাতা পুনরায় চেক করে কোথাও ভুল খুঁজে পাওয়া যাক কিংবা তাকে যেন প্রশ্নের মুখোমুখি হতে হয়। ঠিক আছে, এই ধরনের ঘটনা তাহলে কম ঘটবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে খাতা এখন থেকে যিনি প্রথমে চেক করবে উনি অবশ্যই অনেক ভালো করে চেক করবে। সেই সাথে তোমরা জানো যে যে কিছুদিন আগে ফোর্থ ইয়ারের যে পরীক্ষার রেজাল্ট প্রকাশ হলো, এই ফোর্থ ইয়ারের রেজাল্ট নিয়ে কিন্তু স্টুডেন্টদের অনেক অভিযোগ ছিল। হ্যাঁ, অনেক অভিযোগ ছিল যে কিছু কিছু কলেজ দেখা গেছে যে ২০ জন পরীক্ষার্থীর ২০ জনই একটা স্পেসিফিক সাবজেক্টে ফেল করে গেছে। তো যেটা আসলে একটা অস্বাভাবিক ঘটনা। তো তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ব্যাপক হারে আন্দোলন করে শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছিল তারা, যে এখন থেকে বোর্ড চ্যালেঞ্জের খাতা পুনরায় চেক করা হবে। কি বললাম? বোর্ড চ্যালেঞ্জের খাতা পুনরায় চেক করা হবে। মানে পুরা খাতাটা দেখা হবে। আগে কি করা হতো? পুরা খাতার যদি কোনো স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করতো তাহলে ১ নাম্বারে কত পেয়েছে, ২ নাম্বারে কত পেয়েছে সে একটু মিলাই জাস্ট যোগ করে। মনে করো আগে ২৩ পেয়েছে, পরে যোগ করে ২৩ মিলছে কিনা। যদি ২৩ যদি মিলে তাহলে রেজাল্ট অপরিবর্তিত, ও ফেলই। মানে ভিতরে কি হইছে ওইটা আর দেখতো না। বাট এখন কি করা হবে যে পুরা খাতাটা আবার আলাদা একটা টিচারদের চেক করানো হবে যে প্রশ্নের সাথে উত্তর সামঞ্জস্যপূর্ণ কিনা, আসলেই একটা টিচার এখানে যে ২ মার্ক দিছে এইটা দেওয়া ঠিক হইছে কিনা, হ্যাঁ? কিংবা ৩ যে দিছে এইটা দেওয়া ঠিক হইছে কিনা, এরকম করে দেখবে। তাহলে বুঝতেই পারছো যে পুরো একটা স্বচ্ছ প্রক্রিয়া। তাহলে তুমি একটা স্টুডেন্ট যদি ঠিক ভালোভাবে পরীক্ষা দেয় তাহলে অবশ্যই তার রেজাল্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং আগে যিনি খাতা কেটেছে উনি আসলে সেই মার্কসটা কিভাবে দিল একটা স্টুডেন্ট, দেখো ১৯ আর ২০ হইতে পারে। এইটা কোনো ফ্যাক্ট না। কিন্তু ১০ আর ২০ কখনো হইতে পারে না। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আমি কি বললাম? ১৯ আর ২০ হইতে পারে, এটা একটা স্বাভাবিক ঘটনা। তো একজন টিচারের কাছে একটা প্রশ্নের উত্তর ঠিক মনে হইছে, তাকে ২-৩ মার্ক কম বেশি দিতে পারে। কিন্তু একটা স্টুডেন্টকে একবারে 0 দিয়ে দিছে। কিংবা যেখানে পাওয়ার কথা ২ সেখানে দিয়ে দিয়েছে মনে করো যে ৮-৯, সেটা তো হওয়ার কথা না। হ্যাঁ? তো এই ধরনের ক্ষেত্রে অবশ্যই প্রথম যিনি খাতা নিরীক্ষা করেছেন, মানে চেক করেছেন তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এখন তাহলে এই যে প্রক্রিয়াটা চালু হয়েছে সেক্ষেত্রে খাতা দেখার ক্ষেত্রে কিন্তু মানে টিচাররা এখন স্ট্রিক্ট হবে। আমরা অনেক সময় আ ভদ্র-বরলে লিখে আসি তারপরে দেখা যায় ভালো রেজাল্ট চলে এসেছে। কিন্তু এখন কিন্তু এটার হবে না। যেহেতু খাতা ভালোভাবে নিরীক্ষা করা হবে। তো এইজন্য আমাদের বেশ কিছু বিষয় এখন থেকে সতর্ক থাকতে হবে। সরাসরি টিচার কিন্তু খাতা এখন বাতিলও বেশি করে দিবে। ঠিক আছে? হয়তো আগে বিরক্ত হয়ে অনেক সময় মার্কস দিয়ে দিত। এখন কিন্তু বিরক্ত হয়ে আর মার্কস দিবে না। তোমার খাতা সরাসরি বাতিল করে দিবে। কারণ বাতিল করার তার এখতিয়ার আছে। কি করলে তোমার খাতা বাতিল হতে পারে এটা এক নজর দেখে নাও। যদি খাতায় লেখার নিয়ম যদি না মানো। খাতায় লেখার নিয়ম কি? এটা নিয়ে আমরা একাধিক ভিডিও দিয়েছি। খাতায় লেখার নিয়ম বলতে ওই যে সিরিয়াল মেইনটেইন করে লিখতে হবে। একই বিভাগের মধ্যে আরেকটা বিভাগের প্রশ্ন কোনোভাবেই ঢুকানো যাবে না। এটা অনেক সময় আমাদের টিচাররা মার্কস দিয়ে দেয়। হ্যাঁ? কিন্তু এখন কিন্তু এই বিষয়টা তোমরা আশা করতে পারো না। মার্কস কিন্তু হয়তো না দেওয়ার সম্ভাবনা বেশি। এইজন্য যখন লিখবা সিরিয়াল মেইনটেইন করে লিখবা। অবশ্যই এটা মাথায় রাখবে। কারণ যেহেতু প্রশ্নপত্রের উপরে বলে দেয় যে এক বিভাগের প্রশ্ন আরেকভাবে লিখা যাবে না, তাহলে তুমি নিয়ম কেন অমান্য করবে? আমার কথা কি তুমি বুঝতে পারছো? এইজন্য সিরিয়ালি লিখবা। আশা করছি সমস্যা হবে না। তারপরে কি? প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ উত্তর লিখতে হবে।
তুমি যদি অসামঞ্জস্যপূর্ণ উত্তর লেখো তাহলে তোমার খাতা বাতিল করবে না। এখানে বাতিলের বিষয় না। এখানে বিষয় হচ্ছে নাম্বার পাওয়ার ক্ষেত্রে কিংবা টিচারকে বিরক্ত না করার ক্ষেত্রে। টিচার যদি তোমার প্রতি বিরক্ত হয় সেটার প্রভাব কিন্তু বাকি প্রশ্নগুলোতে অবশ্যই পড়বে, উত্তরগুলোতে পড়বে। এজন্য যতটুকু পারবা তোমাকে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? হযবরল লেখার প্রয়োজন নাই। যেইটা প্রশ্নের সাথে মানে যাই ততটুকু তুমি অ্যান্সার লেখো, দ্যাটস এনাফ। একজন বিশেষ ক্যাডার তোমার খাতা কাটে, সে জানে যে একটা প্রশ্নের উত্তর কতটুকু হওয়া উচিত। চাইলেই একটা প্রশ্নের উত্তরকে তুমি ইনিয়ে বিনিয়ে বড় করতে পারবে না। কথা কি তোমরা বুঝতে পারছো? তারপর কি অতিরিক্ত উত্তরপত্র নিলে সেটা ঠিকভাবে অ্যাটাচ করতে হবে। আমরা অনেক সময় দেখি অনেক স্টুডেন্ট এটা করে যে অতিরিক্ত উত্তরপত্রের যে ক্রমিক নাম্বার থাকে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ। ক্রমিক নাম্বারটা প্রথম যেটা মূল উত্তরপত্র, যেটা প্রথমে দেয় সেটা হচ্ছে মূল উত্তরপত্র। মূল উত্তরপত্রের শেষে এই ক্রমিক নাম্বারটা লিখে না, এটা লিখতে হবে। এবং অতিরিক্ত উত্তরপত্র অনেক সময় স্যারের থেকে সিগনেচারও করে নেয় না, এরকম ঘটনাও ঘটে। তো এটা কোনোভাবেই করা যাবে না। এটা যদি করো তাহলে তোমার টিচার চাইলে খাতা একবারে বাতিল করে দিতে পারে। কেন বাতিল করে দিতে পারে? টিচারের ধারণা হতে পারে যে তুমি এটা বাসায় থেকে নিয়ে এসে অ্যাটাচ করে দিয়েছ। এরকম তো হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু একটা বাতিল হওয়ার চান্স থাকে। তো এটা তোমরা ঠিকভাবে এই অ্যাটাচমেন্টটা করে নিবা। তারপরে কি হাজিরা খাতায় স্বাক্ষর এবং ইএমএস স্ক্যান করতে হবে। হাজিরা খাতায় স্বাক্ষর না করলে তো তোমার অ্যাটেন্ডেন্সই আসবে না, ঠিক আছে? অ্যাবসেন্ট চলে আসবে। এবং নতুন যেটা চালু হইছে ইএমএস, অর্থাৎ এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এটা একটা ডিজিটাল সিস্টেম। প্রত্যেকটা ইনভিজিলেটরের মোবাইল ফোনে একটা অ্যাপ্লিকেশন থাকে, ইএমএস অ্যাপ্লিকেশন, যেটা একটা স্ক্যানার। তোমার প্রত্যেকটা পরীক্ষায় অ্যাডমিট কার্ডে স্ক্যান করা হবে। যদি কোনো মানে সময় যদি ভুলে যায় তুমি নিজ দায়িত্বে এটা টিচার থেকে স্ক্যান করে নেবা। ডিজিটালি যদি তোমার অ্যাটেন্ডেন্স না হয় তাহলেও কিন্তু অ্যাবসেন্ট থাকার একটা চান্স থাকে, ঠিক আছে? অ্যাবসেন্ট কিন্তু চলে আসতে পারে। এটা এই জন্য নিজ দায়িত্ব তোমরা করে নিবা। সেই সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট, ওএমআর ঠিকভাবে পূরণ করতে হবে। ওএমআর যদি ঠিকভাবে না পূরণ করো, ঘোষামাজা করো, তাহলে রেজাল্ট আসবে না, ঠিক আছে? তুমি যতই ভালো পরীক্ষা দাও, এ প্লাস পাওয়ার পরীক্ষা দাও কিংবা এ প্লাসের উপরে যা আছে সেটার জন্য তুমি পরীক্ষা দাও, ওইমার ঠিকভাবে যদি তুমি না পূরণ করো, তুমি যদি ঘোষামাজা করো, তাহলে তোমার সরাসরি রেজাল্ট আসবে না, অ্যাবসেন্ট চলে আসবে, ঠিক আছে? ফেল আসবে না, এটাতে অ্যাবসেন্ট চলে আসে। তো অ্যাবসেন্ট চলে আসলে কি ঝামেলা সেটা তো বুঝতে পারছো। এই জন্য ঠান্ডা মাথায় বুঝে শুনে ওএমআর শিটটা পূরণ করবা। তারপরে দেখো শিক্ষার্থীদের যে বিষয়ে সতর্ক থাকতে হবে সবগুলো তো আলোচনা করলাম আমি। এটা একটা অতিরিক্ত লাইন চলে এসেছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়গুলো তোমাদেরকে জানালাম সেই বিষয়গুলো তোমরা একটু মেনটেন করে পরীক্ষার হলে বা এগুলো প্রয়োগ করার চেষ্টা করবা। সেই সাথে আগামী ২ জানুয়ারি থেকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে, তোমরা জানো। আমরা কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ে ভিডিও দিচ্ছি। আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারছি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তোমাদেরকে সহযোগিতা করার আমরা চেষ্টা করছি। তবে তোমাদের উচিত হবে আমাদের এই চেষ্টাটাকে একটু অ্যাপ্রিশিয়েট করা। ভিডিওগুলোতে একটু লাইক দাও, কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবে না। আর সেকেন্ড ইয়ারের একদম লাস্ট মোমেন্টে চূড়ান্ত চূড়ান্ত সাজেশনগুলো রেডি হয়েছে। পরীক্ষার হয়তো ১ দিন ২ দিন সময় আছে। তোমরা এই সাজেশনগুলো ফলো করো। আশা করছি 70-80% কোশ্চেন আমাদের সাজেশনের মধ্য থেকেই কমন থাকবে ইনশাআল্লাহ। ভালো থেকো সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জানো বিডি সবসময় তোমাদের পাশে আছে।